আমার নাম হচ্ছে সাজ্জাদ হাসান। আমি একাডেমি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্টের সাথে কাজ করি, আর আমি বাই প্রফেশন 2018 থেকে পুরোপুরি সাইকোলজিক্যাল লাইন এসব নিয়ে যুক্ত। আমি পরবর্তীতে মাস্টার্স করি সাইকোলজিতে। একসময় আমি অন্য সাবজেক্টে অ্যাকাউন্টেন্ট লাইনে পড়াশোনা করতাম। আর এখন আমি আহ, এখানে আমাদের যে কোর্সগুলো হয়, বিশেষ করে ইসিডি, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড সাইকোলজি, এই কোর্সগুলো, এবং সামনে আমাদের আরেকটা আসবে ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড কাউন্সিলিং, এগুলো নিয়ে কাজ করছি। তা আমরা শুরু করি। আজকে আমাদের টপিকস হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। আমারটা হচ্ছে আমাদের 7th ব্যাচ। আমাদের এ পর্যন্ত 5টা ব্যাচ কমপ্লিট হয়েছে এবং 6 ব্যাচ রানিং। ওনাদের আগামীকাল 4th ক্লাস আছে, 4র্থ ক্লাস। আজকে আমরা আপনাদের সাথে বসলাম 7th ব্যাচের জন্য। তা এখন একটা কমন যেটা ইস্যু আমরা দেখেছি এ পর্যন্ত, এই ইস্যুটা হলো আহ অনেকে সবাই জানেন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের নামটা, অবশ্যই সবাই জানেন, কিন্তু একটু কনফিউজ থাকেন আসলে। কনফিউজড হচ্ছে এখানে আসলে কি শেখানো হবে এবং এটা কাদের জন্য প্রযোজ্য। তো একটা হচ্ছে খুব সিম্পলি যদি আমরা বলি, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বলতে আমরা যেটা বুঝি, আমরা শিশু যেটাকে বলি, শিশু কাদেরকে বলি? আমরা শিশু বলি নর্মালি 18 ইয়ার্স অ্যান্ড বিলো যারা আছে ওনাদেরকে আমরা সবসময় শিশু বলি। এটা হচ্ছে এসপার জাতিসংঘ যে রুলসটা আছে, ইভেন বাংলাদেশ গভর্নমেন্টের মহিলা শিশু অধিদপ্তরে যদি যাই আমরা হচ্ছে ওটা রুলস। কিন্তু আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটা হচ্ছে ফোকাস আপ টু 8 ইয়ার্স, 0 to 8 ইয়ার্স। 0 to 8 ইয়ার্সকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি। ধরেন অনেকে বলে নিউ বর্ন, 0 to 2 ইয়ার্স, ইনফ্যান্ট, টডলার, প্রি স্কুল, স্কুল, এগুলো অনেকগুলো ভাগ করছে। কিন্তু দিন শেষে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটা পুরোপুরি, তাহলে এটা কি ডেভেলপমেন্ট? শিশুদের শিশু বিকাশ, শিশুদের যে বিকাশ, ডেভেলপমেন্ট নিয়ে আমাদের কাজ। এবং এই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ধরা হয় ফার্স্ট 1000 ডেজ। ফার্স্ট 1000 ডেজ ফ্রম হোয়েন? বিফোর বার্থ, মানে যখন একটা ফেটাস, একটা শিশু যখন মায়ের গর্ভে একটা ভ্রূণ হিসেবে থাকে, যখন মাত্র হার্টবিটটা আসে, যখন ব্রেইন বা বডি কোনো কিছু গ্রহণ কর মানে গঠিত হয়নি, সেই তখন থেকে আর্লি চাইল্ড ডেভেলপমেন্টটা শুরু হয়, যেটা হচ্ছে প্রেগনেন্সি স্টেজের ওই প্রাথমিক সময়টা 270 ডেজ। তাহলে একটা শিশু যখন মায়ের এই যে নিউবর্ন, 0 to 2 ইয়ার্স যেটা বলছে, এটাকে বলা হচ্ছে ফার্স্ট 1000 ডেজ, এবং এটা হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট পার্ট অফ এ চাইল্ডহুড ডেভেলপমেন্ট। এবং এটার 1000 ডে ধরা হয় প্রেগনেন্সি পিরিয়ডেও 270 ডেজ। জন্মের পর থেকে প্রথম যে জন্মগ্রহণ করে প্রথম দিনের আমরা যেটা হ্যাপি করি, শিশুর জন্মদিন করি, সেই সেকেন্ড জন্মদিন এবং দ্বিতীয় জন্মদিন পর্যন্ত। তাহলে ইন টোটাল 270 ডেজ, 365 এটাকে বলে 1000 ডেজ। কারণ এই 1000 ডেজ একটা শিশুর ব্রেন ভয়ানক দ্রুত গতিতে বাড়ে। কি ধরনের দ্রুত গতিতে একটা উদাহরণ বলি, প্রতি সেকেন্ডে, এভরি সেকেন্ডে 700 থেকে 1000 নিউরন কানেক্ট হয় একটা শিশুর ব্রেন তখন। এভরি সেকেন্ডে, আমি মিনিট বলছি না, ঘন্টা তো কোশ্চেনে আসে না। এভরি সেকেন্ডে, মানে জিনিসটা এত ফাস্ট গ্রো করে। এবং ওই সময়টা শিশুর কিছু চাহিদা থাকে। ওই সময় শিশুর মেইন চাহিদা হচ্ছে কিন্তু সেফটি। ও মানে ও যখন নিজেকে ফিল করে সে সেফ, ওই সেফটিটা ওর জন্য একটা মেজর চাহিদা। এবং বাইবর্ন শিশুর একটা ভয় নিয়ে আসে জন্মসূত্রে, এটা আমাদের সবার আছে। আমরা যেদিন জন্মগ্রহণ করেছি ওই দিন থেকে সে ছোট শিশুটাও বুঝে এটা হচ্ছে পড়ে যাওয়ার ভয়। আপনি দেখবেন একদম ছোট শিশু, 1 মাসও হয়নি, আপনি সিঁড়ি দিয়ে যদি নামছেন দেখবেন সে কুচকা যেভাবে পা উঠে ফেলে, কারণ সেই ও ফিল করে শিশুটা। তাহলে প্রথম 1000 দিনটা হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এবং এরপরেই 1000 দিনের পর থেকে শুরু করে আপনার মানে নট অনলি 1000 দিনে শেষ হয়ে গেল, ওইখান থেকে শুরু করে 8 বছর পর্যন্ত একটা শিশুর ব্রেন সবচেয়ে ফাস্টেস্ট গ্রো করে, মানে দ্রুত ব্রেন সিগন্যাল শুধু নিচ্ছে। ওরা ওই সময় শুধু লার্ন করে, চারপাশ থেকে লার্ন করে, চারপাশ থেকে লার্ন করে, গ্রো করে, ফিজিক্যাল গ্রো করে, মেন্টাল গ্রো করে, মানে ওরা গ্রো করছে, লার্ন করছে, গ্রো করছে, লার্ন করছে। এই গ্রো লার্নটা সাধারণত একটা শিশু 4 ভাগে করে, সাধারণত 4 ভাগে করে, যেটাকে বলে হোল চাইল্ড ডেভেলপমেন্ট। একটা শিশুর গ্রোটা যদি 4টা ভাগে সুন্দরভাবে হয়, হি ও সি, তখন আমরা বলছি ওর টোটাল ডেভেলপমেন্টটা, বিকাশটা সুন্দর। তা কিরকম ডেভেলপমেন্ট? কোন 4টা পার্ট? একটা পার্ট হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, বুদ্ধিবৃত্তিক।
ওকে আপনি ওর বয়স অনুসারে সে প্রবলেম সলভিং করছে কিনা, বয়স অনুসারে সে বুদ্ধিমত্তা দেখাতে পারছে কিনা, একটা 1 বছরের শিশুকে যে ধরনের অবস্টাকল গুলো কি করছে, 2 বছরের শিশু কি করছে। এই পার্টটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষাগত বিকাশ, ওর ল্যাঙ্গুয়েজটা ঠিক মতো হচ্ছে কিনা। সে আপনাকে ল্যাঙ্গুয়েজ দিলে তো এখন খুব কমন হয়ে গেছে, ল্যাঙ্গুয়েজের বিকাশটা ঠিক মতো হচ্ছে কিনা, বয়স অনুসারে ওর যতটুকু কথা বলার কথা ছিল, বয়স অনুসারে যে গ্রো করার কথা ছিল ওটা হচ্ছে কিনা, ফিজিক্যাল ডেভেলপমেন্টটা হচ্ছে কিনা। ফিজিক্যাল ডেভেলপমেন্ট শারীরিক যে গ্রোথটা বয়স অনুসারে, এখানে সবকিছু কিন্তু বয়স অনুসারে। দ্যাট মিনস দের ইজ এ মাইলস্টোন। এই যে আপনার বিশেষ করে ল্যাঙ্গুয়েজ এবং ফিজিক্যাল এই দুটার ক্ষেত্রে কিন্তু মাইলস্টোন একটা ইস্যু। যে বয়সে যতটুকু ওনার করার কথা ওই বয়সে ততটুকু উনি করছেন কিনা। তো কগনিটিভ, ল্যাঙ্গুয়েজ, ফিজিক্যাল এবং লাস্ট ওয়ান হচ্ছে সোশ্যাল ইমোশনাল। সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্টও জরুরি। আমরা কি কারণে একটা শিশুকে প্রি স্কুলে দিই বর্তমানে, আপনারা খেয়াল করেন, আমরা প্রি স্কুল বলে যখন স্কুলে দিচ্ছি তখন শিশুর বয়স হচ্ছে 3 বছর, 3.5 বছর বয়সের শিশু যায়, ওরা তখন অনেকে ডায়াপারও করে থাকে, মানে অনেক ছোট, অনেক শিশু ছোট একদম আদরে বাবু সবাই আদর করে। কিন্তু ওদেরকে আমরা দেই কেন? কারণ ওরা ওইখানে সোশ্যালাইজেশন করবে, ওরা ওইখানে ওদের লার্নিং এর পাশাপাশি ওরা নিজেরাও কিছু শিখবে। ওর ওর বয়সের আরো অনেকগুলো শিশু থাকবে, ওর বয়সী শিশুদের সাথে সে মিশবে, সে এখানে ডেভেলপ করবে, ওইখান থেকে ওর সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট হবে। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের মেইন উদ্দেশ্য যদি বলেন, খুব সামারি যদি বলি, আপনার একটা শিশুকে আপনি যে কাজটাই করতে দেন, একটা ক্লাস, ক্লাস বলছি মানে 3 বছরের শিশু হোক, 4 বছরের হোক, 5 বছর হোক, ওকে আপনি যখন খেলতে দিচ্ছেন, সাপোজ যে খেলাটা খেলবে, এই খেলাটার 4টা বিকাশ গ্রো করছে কিনা, ও যখন পড়ছে এই পড়ায় 4টা বিকাশ গ্রো করছে কিনা। আপনি খেয়াল করেন কেন মোবাইল ফোনকে বারবার বলা হচ্ছে, গ্লোবালি বলা হচ্ছে মোবাইল ফোন দিবেন না শিশুদের হাতে, মোবাইল ফোন দিবেন না, মোবাইল ফোন দিবেন না। মেজর কারণটা কি? মেজর কারণটা হচ্ছে মোবাইল ফোন ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়। মোবাইল ফোনে একটা শিশুর ফিজিক্যাল কোনো ডেভেলপমেন্ট হয় না, মোবাইল ফোনে শিশুর সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট হয় না, মোবাইল ফোনে একটা শিশুর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয় না। একটু আগে যে আমি যে বললাম বাংলাদেশে যে আপনার শিশুদের ল্যাঙ্গুয়েজ ডিলে বেড়ে গেছে, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, যেটা অন্যটা ডিফিসিয়েন্সি বা ডিফিকাল্ট ওইটা না, একটা হচ্ছে ডিলে। আমি ডিলের কথা বলছি, ডিলের একটা মেজর কারণ হচ্ছে কিন্তু মোবাইল ফোন। হ্যাঁ, মোবাইল ফোনের কিছু জায়গায় কগনিটিভ ডেভেলপমেন্ট হয়, এটা নিয়ে অস্বীকার করে লাভ নাই। কিন্তু আপনি গাড়িতে যদি 4টা চাকা থাকে, একটা চাকা যদি অনেক বড় লাগান, বাকি 3টা চাকা যদি ছোট থাকে, ওই গাড়িটা কিন্তু চলবে না। গাড়িতে একটা গাড়ি যখন রান করবে ওটা 4টা চাকাই সমান থাকতে হবে, বড় হলে 4টাই বড় হতে হবে, ছোট হলে 4টাই ছোট হতে হবে। এই যে সমানভাবে গ্রো করা, এটাই হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। এবং একই সাথে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের সাথে আর একটা জানার ইস্যু কি, একটা শিশু লার্নিং, একটা শিশু শেখার সাথে জড়িত। এবং শিশু নানাভাবে শিখে, একটা শিশু শেখার অনেক ধরনের ওয়ে আছে। অনেক ধরনের ওয়ে বলতে আমরা, আমরাও যারা আছি, আমরা এখানে যারা এখন প্রেজেন্ট আছে, আমরা 21 জন আছি, আমাদের আমি সহ 21 জন, আমাদের 21 জনের যদি কখনো কোনো সামারি করা হয়, আমরা কিভাবে শিখে, হাউ ডু উই টেক, আমরা যে কোনো ইনফরমেশন কিভাবে নিই। আমরা ইনফরমেশন, আপনি নিউজ পেপারটা যখন ওপেন করছেন, আপনি নিউজ পেপার পড়ে নিচ্ছেন, নিউজ পেপারটা পড়ছেন। ছবি থাকলে নিউজ পেপার থেকে ছবিটা দেখছেন। আপনি যখন টিভি খুলছেন তখন আপনি টিভিটা টিভিটা দেখছেন। আবার টিভিতে মুভির মতো ভিডিও গ্রাউন্ড হচ্ছে। আবার আপনি টিভি থেকে শুনছেন। আপনি আবার রেডিও দিলে রেডিও থেকে শুধু শুনছেন। আবার আমরা অনেক সময় কেউ জ্বর হলো কিনা আমি কিভাবে বুঝি, আমার শিশুটাও মনে হয় শুয়ে আছে, কি ব্যাপার, ওর কি সমস্যা কি, আপনি কপালে একটা হাত দিচ্ছেন, দ্যাট মিনস ইউ ওয়ান্ট টু ফিল। আপনি যদি ফিল করে হাত দিয়ে দেখেন বডি নর্মাল টেম্পারেচারের চেয়ে একটু টেম্পারেচার বেশি, তখন আপনি বলতে পারেন ও শরীর বোধহয় কোনো কারণে শরীরটা গরম হয়েছে, কোনো ও কি সামহাও জ্বর। তখন আমরা হয়তো থার্মোমিটারে যাচ্ছি, থার্মোমিটারে গিয়ে যদি দেখি 99 বা 100, তখন আমরা ফিল করছি না ওর শরীর গরম ইয়ে হচ্ছে, একটু গরম পানি দিয়ে কি বলে, সরি, ঠান্ডা পানি দিয়ে একটু মাথা টাথা ধুয়ে দাও, একটু বসো, একটু ইয়ে করো, তারপর একটু হালকা লাইট কোনো খাবার খাও। মানে আমরা কি করছি, আমরা ওই অনুসারে পরবর্তীতে কাজটা করছি। কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা ইনফরমেশনটা কিভাবে নিই? আমরা প্রতিটা মানুষ, এভরি হিউম্যান বিং, আমরা ইনফরমেশন নিই 5টা পঞ্চেন্দ্রিয়: চক্ষু, কর্ণ, নাসিকা, জিভ, ত্বক, স্কিন, যেটা টাচ ফিল। এই 5টার মাধ্যমে আমরা ইনফরমেশন নিই, শিশু থেকেই আমরা নিই। এবং এর মাঝে এখন ইস্যু আছে, সবার সেম না, অনেকে দেখে ইনফরমেশন নেয়,
অনেকে পড়ে ইনফরমেশন নেয় বেশি, মানে কেউ হয়তো দেখতে দেখে ইনফরমেশনটা বেশি নেয়, কেউ হয়তো শুনে ইনফরমেশনটা বেশি নেয়, কেউ লিখে ইনফরমেশনটা নেয়, কেউ ফিল করে ইনফরমেশনটা নেয়। আমার শিশু কিভাবে নেয়? অনেকে দুটো অ্যাক্টিভ বেশি, অনেকে তিনটে অ্যাক্টিভ, কিন্তু সবার চারটা এট এ টাইম অ্যাক্টিভ বা পাঁচটা এট এ টাইম অ্যাক্টিভ এরকম নেই। এটা সম্ভব না। একজন লোকের, একজন হিউম্যানের সবগুলো এট এ টাইম অ্যাক্টিভ থাকে না। একটা ডোমিনেট করে বা দুইটা ডোমিনেট করে, বাকিগুলো সবই তো আছে বাকি, কারণ আমার চোখও আছে, নাকও আছে, কানও আছে, ইনফরমেশন আমরা নিচ্ছি, কিন্তু ডোমিনেটিং যে কোনো একটা। আপনি দেখবেন অনেকে যখন কাচ্চি বিরিয়ানি খেলো, এখন এই কাচ্চি বিরিয়ানিটা বললাম, আপনাদের অনেকের হয়তো দেখবেন চোখে কাচ্চি বিরিয়ানি ছবিটা চলে আসে, দ্যাট ইজ ইউর ভিজুয়াল। অনেকের কাছে যখন আমি কাচ্চি বিরিয়ানি করছি, ইউ গেট দ্য স্মেল, কাচ্চি বিরিয়ানি স্মেল, দ্যাট ইজ ইউর, আপনি নাকের মধ্যে আপনার মেমোরিটা ক্রিয়েট হয়েছে। অনেকে যখন কাচ্চি বিরিয়ানিটা বলছি, আপনার ঠোঁটে, জিভে জিভে একটু করে পানি আসছে, মানে একটু টেস্টটা ফিল করছেন। দ্যাট মিনস আপনি জিভের মধ্যে, মানে ওই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আপনি জিহ্বার মাধ্যমে ইনফরমেশনটা নিচ্ছেন। কিন্তু এট এ টাইম কাচ্চি বিরিয়ানি বলার সাথে সাথে কাচ্চি বিরিয়ানির ছবি আসলো, কাচ্চি বিরিয়ানির স্মেল পেলেন, কাচ্চি বিরিয়ানির টেস্ট আসলো, এটা কিন্তু আপনি সহজে পাবেন না, মানে খুব রেয়ার, কারো যদি হয় ভেরি রেয়ার। কিন্তু যে কোনো একটা এসছে, অনেকের দুটো এসছে, হয় ছবিটাও এসছে, স্মেলটাও পেয়েছেন, ছবিটা এসছে, টেস্টটা পাচ্ছেন, অনেকের যে কোনো একটা একটা এসছে। শুধু একইভাবে শিশুরাও কিন্তু শেখে। ওই জন্যই শিশুদের, এবং শিশুদের কি নেই, শিশুদের একটা বয়স পর্যন্ত, আপ টু 7 to 8 ইয়ার্স পর্যন্ত শিশুদের লজিক্যাল চিন্তা থাকে না। ওরা তখন লজিক্যাল ব্রেনটা ডেভেলপ করে না। আমাদের এই পার্টটাকে বলে প্রিফ্রন্টাল কর্টেক্স, আমাদের ব্রেনের মাথার এই পার্টটাকে প্রিফ্রন্টাল কর্টেক্স। এই প্রিফ্রন্টাল কর্টেক্সটা ডেভেলপ করে কখন? এই প্রিফ্রন্টাল কর্টেক্স ডেভেলপ করে 7 বছর বয়সের পরে, আফটার 7 ইয়ার্স। তাহলে 7 বছর বয়স পর্যন্ত প্রিফ্রন্টাল কর্টেক্স না থাকলে আপনি 7 বছর বয়স পর্যন্ত আপনি যুক্তিসঙ্গত ভাবে অনেক কিছু বুঝাতে পারবেন না। আপনি শিশুকে বলছেন, আটটা বেজে গেছে, আটটা, সাড়ে আটটা স্কুল, আটটা বেজে গেছে, সাড়ে আটটা স্কুল, 30 মিনিটস, ও তখন হয়তো শুয়ে আছে। ওর কাছে আটটাও যা, সাড়ে আটটাও যা, দশটাও যা, হি অর শি ডাজন্ট বদার, ও কোনো ফিল নাই তো এটা, কারণ ও এটা বুঝে না। কিন্তু আবার শিশু যখন 9 বছর 10 বছর হয়ে যাবে, তখন দেখবেন ও বুঝছে, ওহো, মাত্র 30 মিনিটস টাইম আছে, এর মধ্যে আমাকে দ্রুত প্রস্তুত হতে হবে, রেডি হতে হবে, তখন ওরাও ফিলটা বুঝে। সুতরাং দিস ইজ কল্ড, আপনার লজিক্যাল ব্রেনটা থাকে না। তাহলে যখন লজিক্যাল ব্রেন থাকে না, আপনি শিশুকে কিভাবে শেখাবেন? আপনার শেখার জন্য, বিশেষ করে ম্যাথমেটিক্স টাইপের লার্নিং এর জন্য তো লজিক মাস্ট, তাই না? এখন শেখাবেন কি শিশুকে, কারণ ওর তো লজিক্যাল ব্রেন নেই, কনসিয়াস ব্রেন নেই। তাহলে ওর কোন ব্রেনটা কাজ করছে? আনকনসিয়াস ব্রেন। আনকনসিয়াস ব্রেন কিভাবে শিখে? আনকনসিয়াস ব্রেন শিখে থ্রু প্লে, খেলা। তাহলে শিশুকে খেলার মাধ্যমে শেখানো হয়। তাহলে ইসিডি তে একটা বড় একটা পার্ট কিন্তু প্লে। যে কারণে আপনি ইসিডি যখন শিখবেন, আপনার সাথে অটোমেটিকলি প্লে চলে আসবে। প্লের সাথে লিঙ্ক হচ্ছে প্লে বেসড লার্নিং। এবং এই প্লে বেসড লার্নিংটাকে আপনি যদি এলাবোরেট করেন, এই প্লেটাইকে আপনি শেখালেন, কিভাবে সায়েন্স শেখাবেন, কিভাবে ম্যাথ শেখাবেন, কিভাবে বাংলা শেখাবেন, কিভাবে ইংলিশ শেখাবেন, এটাকে যখন এলাবোরেট করবেন, তখন এটাকে বলা হয় আর্লি চাইল্ডহুড এডুকেশন। এবং জিনিসটা দেখবেন, আপনি যখন আমাদের বর্তমানে বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম স্কুলেও আছে, বাংলা মিডিয়াম স্কুলরাও ট্রেন, টিচাররা ট্রেন, বাট ডিউরেশনটা শুধু 1 ইয়ার বা 2 ইয়ার্স রেখেছে। এবং গভর্নমেন্টের বই আছে, আমার কাছেও বইটা আছে, ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুকের বইটা, যেটা প্রাক শৈশব শিশুদের জন্য করেছে, এবং এটা লেখা আছে ফর 4 to 6 ইয়ার্স চাইল্ডের, স্টুডেন্টের জন্য, 4 থেকে 6 বছরের জন্য। এবং এখানে দেখবেন সবকিছুই গেম, খেলা, ছোট 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 খেলা। ইংলিশ মিডিয়াম স্কুলে দেখবেন আপনার, বা এমনি নর্মাল প্রাইভেট স্কুলগুলোতে নিচের দিকে কিন্তু পড়ানোর থেকেও খেলা বেশি। ওরা ওরা রাইমস করছে, ওরা ক্ল্যাপ করছে, ওরা জুস করছে, ওরা লেবুর রস চিপছে, এখানে সুগার দিচ্ছে, সুগার খাচ্ছে, ওয়াও। ওরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলো, সবাই মিলে পিকনিক করলো। তার কারণটা কি? ওদেরকে এইভাবেই শেখাতে হয়, না হলে ওরা দে ক্যানট লার্ন। কিন্তু যখন 7 বছর হয়ে গেল, 8 বছর, তখন থেকে ওদের প্লে বেস লার্নিং থাকবে। প্লে বেস বলতে তখন খেলা থাকবে না, কিন্তু এই প্রসেসটাই থাকবে। আপনি যে কোনো লার্নিং, ভিজুয়াল, অডিটরি, রিডিং, রাইটিং, কেনেস্থেটিক, এটাতে থাকতে হয়, যেটা আমাদের দেশে একটা মেজর প্রবলেম। যখনই আপনি ক্লাস 1-এ উঠে যাবেন, আপনাকে রাতারাতি সকল ধরনের প্লে বেস লার্নিং বন্ধ, সকল ধরনের শেষ, শুধু রিডিং, রাইটিং, ভিজুয়াল, ম্যাক্সিমাম রিডিং, রাইটিং, ভিজুয়াল, তাও ইউটিউব একটা আছে দেখে ভিজুয়াল না, তাও থাকতো। কারণ আমাদের উপরের দিকে টিচাররা, দে ডোন্ট নো হাউ টু টট। কারণ আমার সামনে, উনার সামনে যে 20টা 30টা 40টা স্টুডেন্ট বসে আছে, দে আর নট সেইম।
ওরা সবাই সেম না, কারণ এটার সাথে আরেকটা জিনিস লিঙ্ক আছে, মাল্টিপল ইন্টেলিজেন্স, ওটাও আপনাদের পড়ানো হবে। মাল্টিপল ইন্টেলিজেন্স হচ্ছে এক একটা শিশুর এক একটা ক্ষমতা নিয়ে জন্মায়। এটা অলমাইটি সৃষ্টিকর্তা এভাবে দিয়ে জন্মেছে। কিছু কিছু শিশু মুখে মুখে ম্যাথ করে ফেলবে, আবার কিছু শিশু ম্যাথ শিখতে একটু বয়স সময় লাগবে। আবার যে শিশুটা ম্যাথ পারছে না, সে হয়তো দেখবেন বাম হাতে ডান হাতে দুই হাতে সমানে ছবি আঁকতে পারে, কিন্তু ওই বিদ্যার তো দাম নেই। আমরা অনলি ম্যাথ জানি, ইংলিশ জানলে আমরা বলি কি সে লেখাপড়ায় ভালো। ওইটা নিয়ে তখন কথা হবে মাল্টিপল ইন্টেলিজেন্সে। কারণ লার্নিং ডিসেবিলিটি একটা বড় ইস্যু। লার্নিং ডিসেবিলিটি এবং লার্নিং ডিসেবিলিটি ইজ ভেরি ন্যাচারাল। লার্নিং ডিসেবিলিটির সাথে ইএসডি এএসডি এর কোনো রিলেশন নাই। একটা অটিস্টিক এর কোনো অটিজমের রিলেশন নেই। লার্নিং ডিসেবিলিটি হচ্ছে আপনার মধ্যে লার্নিং এর কোনো একটা পার্ট একটু কমতি আছে। আমি সারাদিন দিল আমি আই ক্যানট, আমি দাবা খেলাম, আমার কথা বলছি, আমার আইকিউ বেশ ভালো, বাট আই ক্যানট প্লে দাবা। আমি দাবাতে ক্লাস ওয়ানের ছেলের কাছে হারি, একদম কেজির ছেলের কাছে হারি। মানে আমার কাছে এই জায়গায় কোনো, এবং আই আই ফিল হ্যাপি, কারণ আমি এই জায়গায় আমার কোনো একটা ডিসেবিলিটি কাজ করে, আমি এটা পারি, আই ক্যানট, এবং আমার পারার দরকার নেই। সবাইকে কি সবকিছু পারতে হবে? তো সুতরাং ওই লার্নিং ডিসেবিলিটিটাও প্রতিটা শিশুর মধ্যে কিছু না কিছু থাকে, কোনো না কোনো পয়েন্টে থাকে, ওইটা মেনেই তখন ওনাকে করতে হয়। এখন তাহলে আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, স্যার একটা প্রশ্ন। আমরা, জি, আপা কিছু বলবেন? জি স্যার, আপনি বললেন না যে কোনো কোনো বাচ্চার ম্যাথ শিখতে প্রবলেম হয়, জি, তো এটাকে কি আমরা ডিসএবিলিটি বলতে পারি নাকি? লাইক নর্মালিও তো বলা যায় যে অনেকের তো অনেক কিছুতেই প্রবলেম থাকে, এটাকে কি ডিসএবিলিটি বলা যায়? না, ডিসএবিলিটির ইস্যুটা আসছে ম্যাথ শিখতে প্রবলেমের একটা লিমিট আছে। ডিসক্যালকুলিয়া বলে একটা ম্যাথের একটা টোটাল ইস্যু আছে। ডিসক্যালকুলিয়াটা আপনার গ্রো করবে, যদি থাকে আপনি বুঝবেন যখন শিশুকে আপনি পুরোপুরি বীজগণিতে চলে যাবেন। যখন একটা শিশু বীজগণিতে চলে যাবে, তখন যদি দেখেন ও অসম্ভব স্ট্রাগল করছে, বুঝালেও বুঝছে না, তখন আপনি বলতে হবে এটা একটা এটা হয়তো নট, আবার বলছি, মাস্ট বলতে গেলে এটা আমরা ডেট ক্লাসে আলাপ করি, যেটা হচ্ছে আপনি কি কোথায় গিয়ে টেস্টটা করাবেন। আপনাকে তো টেস্ট করতে হবে, আপনি গার্ডিয়ান, আমি বলতে পারি না আমার শিশুর ডিসেবিলিটি আছে, কিন্তু ডিসেবিলিটি যদি থাকে এটা একটা কোনোখানে টেস্ট করতে হবে। এবং আমি সবসময় বলি আমির খানের তারে জমিন পর একটা বড় চ্যালেঞ্জ, একটা জিনিস আসছে আমাদের দেশে, আমাদের দেশের লোকজন নাও ফিল দ্যাট দেয়ার ইজ এ সামটাইম দেয়ার ইজ এ প্রবলেম টু রিড। একটা পড়ার একটা প্রবলেম থাকে, তাহলে ওইটাও একটা ডিসএবিলিটি। সুতরাং ম্যাথে অনেক সময় ডিসএবিলিটি থাকে। আর আরেকটা যেটা বলছেন, হয়তো সে ম্যাথ পারে, সব পারে, একটু কম পারে, এটাও ন্যাচারাল। আবার অনেকে ম্যাথ খুব ভালো পারে, ওইটাও ন্যাচারাল। মানে সবই ন্যাচারাল এখানে। শিশুদের ক্ষেত্রে সবই ন্যাচারাল, আমাদের ওদেরকে সাপোর্ট দিতে হবে, আমাদের ওদেরকে বিপদে ফেলা যাবে। আমরা যেটা করি, একটা শিশু ম্যাথ পারে না কেন, পারলে দুইটা টিচার দিলাম, পারলে তিনটা টিচার দিলাম। আমি নিজে দেখেছি আমাদের ক্লাসের একটা স্টুডেন্ট, আমি শিওর ওর ম্যাথে ডিসক্যালকুলিয়া ছিল, এখন বুঝি, তখন তো আর বুঝি না আমরা যখন ছিলাম। ওই ছেলে, সে কেজি থেকে ক্লাস 8 পর্যন্ত ফার্স্ট বয় ছিল। কেজি 1 2 3 4 5 6 7 8 9 ইয়ার্স সে ওয়াজ দ্য ফার্স্ট বয়। শুধু ফার্স্ট বয় না, ও আপনার ডিবেটিং এ ফার্স্ট হতো, সে উপস্থিত বক্তৃতা ফার্স্ট হতো, সে উপস্থাপনা করত, সে ভালো তবলা বাজাতো, সে ভালো গান করত। ওই শিশুর বাবা ওকে দিল সায়েন্সে, স্বাভাবিক ফার্স্ট বয়কে তো সায়েন্সে দিবেই। সায়েন্সে দেওয়ার সাথে সাথে যখনই ইলেকটিভ ম্যাথে পড়লো, সেই ইলেকটিভ ম্যাথে ফার্স্ট টার্মে পেয়েছিল 6 আউট অফ 100। ওর বাবা নিজে ম্যাথের টিচার আর একটা স্কুলে। সেকেন্ড টার্মিনালে সে ইলেকটিভ ম্যাথে পাইল 10। বার্ষিক পরীক্ষায় সে ইলেকটিভ ম্যাথে ফেল করলো, তখন স্কুল বাধ্য হলো ওকে ইলেকটিভ ম্যাথটা ডিসকন্টিনিউ করে অন্য একটা টপিক দিতে। আমাদের 9-10 এর দিকে সায়েন্স, আমাদের সময় আমরা 93-তে এসএসসি, তখন সায়েন্স ছিল বেসিক্যালি দুইটা সায়েন্সের বই, আহামরিক ছিল না। সে কোনোভাবে সায়েন্সটা ওভারকাম করেছে, সে ইভেন স্ট্যান্ডও করেছে। স্ট্যান্ড যেহেতু করছে, ও এইচএসসি তে গিয়ে ও আবার সায়েন্সে ভর্তি করানো হলো ওকে। সে এইচএসসি তে গিয়ে সায়েন্সে ভর্তি হলো, তখন সব ম্যাথ, তাই না? আমার এখন ফিজিক্সে ম্যাথ, আমার এখন কেমিস্ট্রিতে হালকা পাতলা ম্যাথ, কিন্তু ফিজিক্স তো পুরাই ম্যাথ। আবার আমাদের ম্যাথমেটিক্স ছিল পুরোপুরি স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, স্ট্যাটিক্স, ডাইনামিক্স, এভাবে করে আপনার ক্যালকুলাস সবগুলো চলে আসলো। ও ছেড়ে দেয় মা কেঁদে বাঁচে, মানে আমরা নিজের চোখে দেখা সেই ইন্টারমিডিয়েটের রেজাল্ট কি আমরা কেউ জানি না। ও ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর দিন থেকে ওকে আমরা কখনো কেউ দেখি নাই, টিল টু ডেট আমরা দেখি নাই। আমরা শুনেছি ও পরবর্তীতে ইন্ডিয়া চলে গেছে, সে ইন্ডিয়াতে সেটেল। কারণটা হচ্ছে ওকে জোর করে পড়ানো হয়েছিল, ও ম্যাথ পারে না। কিন্তু ওকে যদি অন্য সাবজেক্টে পড়ানো হতো, আমার ধারণা ইকোনমিক্স ওর স্ট্রাগল করতো, ইকোনমিক্সে যখন ইকোনোমেট্রিক্স এট্রিক্সে চলে যেত, স্ট্যাটিস্টিক্স এগুলো প্রবলেম ফেস করতো। বাট ও অন্যগুলো ভালো, ও সোশ্যাল সায়েন্স ভালো পারতো, পলিটিক্যাল সায়েন্স ভালো পারতো, ও হয়তো ইংলিশ ভালো পারতো, বাংলা ভালো পারতো, কিন্তু ওটা তো স্টেটাসে যায় না।
কিন্তু ওটা মানে আমি আমার ওই স্টুডেন্ট ওর কথা বলতে পারি, ওটা ডিসক্যালকুলিয়ে ছিল, কিন্তু ওকে জোর করে করানো হয়েছিল। আপনি সবাই সবকিছু পারেন, এটা ন্যাচারাল। বানর গাছ বাইতে পারে, বানর সাঁতার কাটতে পারে, তাই না? এক এক জনের এক একটা স্কিল আছে, ওইটাও আমাদের বুঝতে হবে। আপনি যেটা বলছেন ওটা আমাদের একটা বুঝার ইস্যু থাকবে। যদি আমার একটা শিশু, কিন্তু একটা শিশু টুর অঙ্ক পারে না, থ্রির অঙ্ক পারে না, আপনি এটার জন্য বলতে পারেন না ওর ম্যাথের ডিসেবিলিটি আছে। কিন্তু যখন সে বীজগণিতে চলে গেল এবং বীজগণিত সে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না, এবং আমরা, এবং পরীক্ষা আছে, এটা আবার টেস্ট আছে, আবার নিজে নিজে আমি আপনি টেস্ট করবো না। এনাকে আমরা যারা প্রফেশনালের কাছে যাবে, প্রফেশনাল যাওয়ার পর ওরা টেস্ট করবে, টেস্ট করার পর ওরা যদি দেখে না ওর মধ্যে আসলে ম্যাথটা সাম হাও ব্রেইনে ক্যাপচার করে না, তাহলে ও ম্যাথ করবে না। সবাইকে কি ম্যাথ করতে হবে? এটা হচ্ছে ইস্যুটা, মেজর কিছু না। বুঝতে পারছি আপা? জি স্যার, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন আমাদের সিলেবাসটা কিভাবে হচ্ছে? আমাদের সিলেবাসটা হচ্ছে আমরা ডে ওয়ানে আমরা ফান্ডামেন্টাল, আজকে যে কথাগুলো আলাপ করলাম এই কথাগুলোকেই আরেকটু এলাবোরেট আলাপ, যেটাকে বলছি আমরা ফান্ডামেন্টাল অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। ডে 2-তে আমরা যেটা করি, এটা ফর ইউর নলেজ কনফিডেন্স, এটা হচ্ছে আমরা থিওরি গুলো নিয়ে আলোচনা করি। যে চাইল্ডহুড ডেভেলপমেন্টের কিছু থিওরি আছে, বিভিন্ন মনীষীরা, বিভিন্ন সময়, বিভিন্ন সাইকোলজিস্টরা, বিভিন্ন রিসার্চার ওনারা কিছু থিওরি ডেভেলপ করেছে। যে থিওরির উপর বেস করে আপনার দেখা, আপনি যখন যে থিওরি পড়বেন মনে হবে হি অর শি ইজ কারেক্ট। আবার আরেকজনেরটা বললে আচ্ছা উনারটাও তো কারেক্ট, কারণ উনারা যে যে থিওরি ডেভেলপ করুক, উনারা মিনিমাম 8 থেকে 10 বছর টাইম ইনভেস্ট করে ফোকাস থেকে এক একটা থিওরি ডেভেলপ করেছে। তা আমাদের অ্যাটলিস্ট সেই থিওরি, কিছু থিওরি জানা দরকার। আমরা এলাবোরেটলি 3টা থিওরি আলোচনা করি, আরেকটা থিওরি আমরা কিছু হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিই, টোটাল 4টা থিওরি আমরা আলোচনা করি। ডে 3-তে আমরা চলে যাই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে প্লে অ্যান্ড ক্রিয়েটিভিটি। ডে 3 থেকে আপনাদের ডে 1-2 ক্লাসটা নিব আমি। আই এম নট ইন এক্সপার্ট অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, বাট আই নো ফিউ অ্যাবাউট সাইকোলজি, ওই জন্য আমি এই 2টা পার্ট নিই। ডে 3 থেকে আপনাদের ক্লাস নেবেন জাকিয়া এমন ম্যাম। উনি বেসিক্যালি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, আর্লি চাইল্ডহুড এডুকেশন এবং প্যারেন্টিং, এই 3টা নিয়ে কাজ করছেন 2018 সাল থেকে। উনি এই ক্লাসটা নিবেন ডে 3 থেকে, আসলে উনি ক্লাস নেবেন ডে 3-তেই। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে প্লে অ্যান্ড ক্রিয়েটিভিটি ইন লার্নিং দুটোই মোস্ট ইম্পর্টেন্ট। প্লে অ্যান্ড ক্রিয়েটিভিটি এই দুইটি আসলে মেইন, আর কিচ্ছু লাগবে না, আপনি বাদ বাকি যা বলবেন বাকি সব সাবসিডিয়ারি। মেইন হচ্ছে প্লে, ক্রিয়েটিভিটি। ডে 4-এর ক্লাসে আমরা এটা বোধহয় ইয়ে নিয়ে হয়, আপনার রেকর্ডেড হয় অ্যাটেনশন অ্যান্ড স্কুল রেডিনেস। এরপর হচ্ছে কমিউনিকেশন নিয়ে আপনাদের ক্লাস আছে। এরপর চিলড্রেন লার্নিং স্টাইল, এই যে যেটা দেখালাম এটা কেবল লার্নিং স্টাইল, একটা শিশুর লার্নিং স্টাইলটা কি এবং মাল্টিপল ইন্টেলিজেন্স কি। এই কিছু ক্লাসগুলো কিন্তু একটু ইন্টারাক্টিভ, ধরেন লার্নিং স্টাইল আপনাদের এই ক্লাসে একটু করতে দেওয়া হয়, আবার এমসিকিউ কোশ্চেন, নিজেরটা নিজে ফিল আপ করেন, আপনি ফিল আপ করলেন, ফিল আপ করে আপনারটা আপনি রেজাল্ট দেখলেন, ওভাবে যেন বোঝা যায়। মাল্টিপল ইন্টেলিজেন্স আমরা হোমওয়ার্ক দিয়ে দিই বা নিজে বোঝার জন্য। তারপর হচ্ছে ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং। তারপর হচ্ছে ক্লাসরুম ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এভরি চাইল্ড, যেটা হচ্ছে লাস্ট ক্লাস আসলে। এখানে এটার উপর কোনো হোমওয়ার্ক, কোনো ক্লাস বা কোনো পরীক্ষা নেই, এটা জাস্ট বোঝার জন্য। এখানে আমরা এডিএইচডি, এই যে ডিলে নিয়ে কথা বললেন, কোনটা ডিলে কোনটা ডিসেবিলিটি, এটা নিয়ে আমরা আলাপ করি। এবং এএসডি, এই বেসিক ইনফরমেশন গুলো না, একদম বেসিক আলোচনা, আপনারা বুঝেন। একটা এক্সাম্পল দিই, আমি তো আর স্পেশাল মানে এএসডি নিয়ে কাজ করি না, যারা এএসডি নিয়ে কাজ করে আমার পরিচিত অনেক কলিগ আছেন, তো উনারা এক একজন ধরেন 10 বছর, 15 বছর, 20 বছর ধরে এই লাইনে কাজ করেন। তো উনারা এখনো বলেন, বলে স্টিল উই আর লার্নিং। কারণ প্রত্যেকটা শিশু আলাদা, প্রত্যেকটা শিশুর কেস আলাদা, একটা শিশুর উপর ভিত্তি করে আরেকটা কোনো ডিসিশন নেওয়া যায় না। এবং স্টিল উই আর লার্নিং, এবং ওরাও শিখছে। ওই জায়গায় আমরা আমরা শুধু ভিত্তিগুলো, যে আপা জিজ্ঞেস করলেন এটা কি একটু ম্যাথটা ডিসেবিলিটি নাকি একটু ম্যাথে আছে, এই বুঝার জন্য কোথায় যাব, ওর কি ডিলে আছে কিনা, ওর স্পিচ ডিলে হলে কি হবে, ল্যাঙ্গুয়েজ ডিলে হলে কি, এডিএইচডিটা কি, যদি আমি এক্সপেক্ট করি, সাসপেক্ট করি আমার ক্লাসের এই শিশুটার বা আমার ছেলের বা আমার মেয়ের এডিএইচডি আছে, এট দ্যাট টাইম হোয়াট শুড আই ডু, আমার আসলে কি করা উচিত। এই বিষয়গুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসটা আলোচনা করি। আর আপনাদের রেকর্ডেড একটা ক্লাস যায় যেটা হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট, হাউ দ্য ব্রেইন ওয়ার্কস। এটা একটা এক্সেলেন্ট রেকর্ড, ছবি ছোট রেকর্ড, কিন্তু আমি দেখতে পাই, তো আমরা তো যেহেতু লিঙ্ক পাঠানোর পর কতটা ভিউ হয় দেখা যায়। তো ওইখানে দেখা যায় কি লোকজন দেখে না, আমাদের একটা লার্নিং নিয়ে আমাদের একটা সমস্যা আছে। কিন্তু আমি সবসময় রেকমেন্ড করে দেখবেন, মাত্র 14 মিনিটের একটা ভিডিও। এটা ডেনমার্ক কোপেনহেগেন বিজনেস স্কুলের একজন টিচার, ডিপার্টমেন্টের হেড নিউরোমার্জিন, উনি মেইনলি এই রেকর্ডটা করেছিলেন। এবং এই সবকিছু মিলে আপনাদের এইখানে টোটাল ক্লাস হচ্ছে 12টা, টোটাল ক্লাস হচ্ছে 12, 12টা ক্লাস।
12টা ক্লাসের মধ্যে আপনাদের লাইভ জুম ক্লাস হবে 8টা। আপনাদের লাইভ জুম ক্লাস হবে 8টা। আপনাদের ক্লাস হবে প্রতি বৃহস্পতিবার রাত 8:30 থেকে 10টা, বা 10টার একটু আগেই শেষ হয়, মানে 1 ঘন্টা 20 মিনিটের মতো। রাত 8:30 থেকে ধরেন 9টা 50, এভরি থার্সডে। দুই একটা ক্লাস ছাড়া হয়তো একটু সময় লাগে, ধরেন এই যে আপনার প্লে, ক্রিয়েটিভিটি, তারপর লার্নিং স্টাইল, কারণ এগুলোতে একটু অ্যাক্টিভিটি থাকে আর কি আপনাদের সাথে। কিন্তু বেসিক্যালি প্রতি বৃহস্পতিবার রাত 8:30 থেকে 10টা। এর মাঝে আপনাদের 4টা ক্লাসের পরেই বোধহয় আমাদের একটা ক্লাস হচ্ছে না, ডিউ টু ইলেকশন। 12 ফেব্রুয়ারি ইলেকশন থাকবে। ইলেকশনের পরের উইকই রমজান। ইলেকশনের পরের উইকই রমজান, তাহলে আপনাদের পরবর্তী ক্লাসগুলো পড়বে রমজানে। রমজানে আপনাদের ক্লাস হবে ফ্রাইডে, শুক্রবার সকালে 11টা থেকে 12টা। রমজানে ক্লাস ডিউরেশনটা আমরা 1 ঘন্টা করে ফেলি, 11টা থেকে 12টা, রমজান রমজান মাসে। এবং ঈদের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে, কারণ ঈদের মধ্যে যদি ক্লাস শেষ না হয় আপনারাই বিপদে পড়ে। আমার তো সমস্যা নেই, আমি তো আবার ঈদের পরে ক্লাস শুরু করে দিব, কিন্তু আপনারা দেখবেন অনেক কিছু থেকে ভুলে গেছেন, যেহেতু এখানে একটা এক্সাম আছে, হোমওয়ার্ক আছে, অনেক কিছু নিয়ে ইনভলভমেন্ট আছে। অল ওভার অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফরমেশন হচ্ছে আমরা ক্লাস শুরু করছি ইনশাল্লাহ আগামী জানুয়ারির 15 তারিখ বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার, আগামী জানুয়ারির 15 তারিখ বৃহস্পতিবার। আর আমাদের ক্লাসের দিন হচ্ছে এভরি থার্সডে 8:30 থেকে 10টা। রমজান মাসে শুক্রবারে হবে 11টা থেকে 12টা। মডালিটি হচ্ছে টোটাল 8টা লাইভ জুম ক্লাস হবে। রেকর্ডেড ক্লাস হবে 4টা। রেকর্ডেড ক্লাস দেওয়া হবে, আমরা লিঙ্ক পাঠাই দেবো আপনাদেরকে। আর কোর্স মেটেরিয়াল আপনারা হার্ড কপি একটা বই পাবেন, 150 পেজের একটা বই, ফুল কালার বুকস, বাংলা ইংলিশ দুটোই থাকে। আমাদের মাঝে এক সময় ইংলিশ ছিল, তখন কমপ্লেইন আসতো ইংলিশ না বাংলা দেন। এরপর আমরা বাংলা করলাম, এবার কমপ্লেইন আসলো বাংলা না ইংলিশ দেন। তা আমরা এখন বাংলা ইংলিশ দুটো মিলে নতুন বই রেডি করেছি, মানে উপরে বাংলাও থাকবে ইংলিশও থাকবে। তা আপনার কোর্স মেটেরিয়াল আমাদের ক্লাসে যা পড়ানো হবে 100% আপনারা পাচ্ছেন। টোটাল প্রায় 150 পেজের বই, বেশ হেলদি বই, এবং আমার হিসেবে বেশ ইনফরমেটিভ বই। আর কোর্স ফি হচ্ছে আমাদের এটা 8,000 টাকা, রেগুলার ফি আসলে 10,000 টাকা, অনেকেই ইনস্টলমেন্টের, কিন্তু আমরা একটু রেকমেন্ড করিয়ে দেওয়ার জন্য। কিন্তু এখানে একটা বড় ইস্যু হচ্ছে হোমওয়ার্ক। হোমওয়ার্কটা হচ্ছে ম্যান্ডেটরি। এটা হোমওয়ার্কটা আসলেই খুব ম্যান্ডেটরি। হোমওয়ার্কটা কেন ম্যান্ডেটরি? কারণ আমরা আপনাদেরকে অফার করছি আপনাদেরটা কি একটা ডিপ্লোমা কোর্স হিসেবে। ডিপ্লোমা কোর্সের কিছু ক্রাইটেরিয়া আছে। একটা ক্রাইটেরিয়া হচ্ছে কত ঘন্টা পড়ানো হচ্ছে। এখন ডিপ্লোমা ক্রাইটেরিয়া হচ্ছে 135 আওয়ার্স, 135 ঘন্টা কোর্স। কোর্স মেটেরিয়াল, মানে মেটেরিয়াল বলতে কোর্সিং হলে তখন ওটাকে বলা হয় ডিপ্লোমা। 135 ঘন্টার মধ্যে লাইভ ক্লাস থাকে, আপনি বাসায় পড়াশোনা করছেন ওইটা কাউন্ট হয়, আপনি হোমওয়ার্ক দিচ্ছেন হোমওয়ার্ক কাউন্ট হয়, অ্যাসাইনমেন্ট থাকলে অ্যাসাইনমেন্ট কাউন্ট হয়, ফাইনাল পরীক্ষার আগে একটা স্পেশাল প্রিপারেশন নিচ্ছেন ওটা কাউন্ট হয়, এবং ফাইনাল পরীক্ষা সব কাউন্ট হয়। ইন টোটাল এটাকে বলা হয় ডিপ্লোমা। 135 ঘন্টা, 135 আওয়ার্স, আপনাদের সার্টিফিকেটে লেখা থাকবে আওয়ার্সটা, সার্টিফিকেট ভেরিফিকেশন ভেতরে এখানে লেখা থাকে। তাহলে আপনাদের হোমওয়ার্কটা ম্যান্ডেটেড। আপনাদের 8টা হোমওয়ার্ক যাবে, টোটাল 8টা হোমওয়ার্ক। 7টা লাইভ ক্লাসের 7টা হোমওয়ার্ক, একটা রেকর্ডেড ক্লাসের সাথে একটা হোমওয়ার্ক, টোটাল 8টা হোমওয়ার্ক। সকল হোমওয়ার্ক আপনার ওই বইয়ে আছে। আমরা শুধু যেদিন যে ক্লাস শেষ হবে আপনাদের বইয়ের পেজ নাম্বার দিব। পেজ নাম্বার দেওয়ার পর আপনারা ওই হোমওয়ার্কটা জাস্ট রেকর্ড বাসায় রেডি করলেন, টাইপ করলে টাইপ করেন, হাতে লিখলে হাতে লিখেন, লিখে আপনারা শুধু আমাদেরকে দিবেন। এবং প্রতি ক্লাস শেষে পরের দিন আপনারা হার্ড পাবেন, ক্লাস রেকর্ডিং পাবেন। আবার প্রতি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনারা কিছু এডিশনাল ভিডিও পাবেন, এডিশনাল রিডিং মেটেরিয়াল পাবেন। আপনারা ফর লার্নিং, আমি ধরেন যে কোনো একটা থিওরি নিয়ে আলাপ করলাম, ওই থিওরির উপর ধরেন অনেকগুলো ছোট ছোট ইজি ইজি ইউটিউবে সার্চ দিলে আপনারাও পাবেন। আপনারা ওইখানে পাবেন, আমরাও করি কি ওইখান থেকে কিছু ছোট ছোট থিওরি মানে ভিডিও গুলো পাঠাই, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট। ইট উইল হেল্প ইউ টু লার্ন। এবং একই সাথে এটা কোন দিকে উপকার হয় জানেন? আপনাদের কেউ হচ্ছেন কিভাবে শিখছে আমরা সেম, আপনারা কেউ হচ্ছেন ভিজুয়াল, কেউ অডিটরি, কেউ রিডিং রাইটিং, কেউ কাইনেস্থেটিক। যখন আমরা ওয়ান ওয়ে বলছি তখন এটা একরকম হচ্ছে, যখন আপনি ইউটিউবে ভিডিও দেখছেন কালারফুল প্রেজেন্টেশন, তখন ইউ গিভ ইউ ভিজুয়াল প্রেজেন্টেশন, কারণ ও তো কথা বলছে, লেখা চলে আসছে, এই চলছে, অনেক কিছু হয়। অডিটরি তো আমি বললেও শুনছেন, ওইখানে শুনছেন। রিডিং রাইটিং আমি যখন আপনাকে লিখতে বলছি, বই পড়তে বলছি, লিখছেন পড়ছেন, ওইখান থেকে হচ্ছে কাইনেস্থেটিক, কি আপনাদের যতগুলো অ্যাক্টিভিটি থাকে দিজ আর কল্ড কাইনেস্থেটিক। এই সব কিছু মিলে হয়। এবং ফাইনাল এক্সাম, আপনাদের ফাইনাল এক্সাম আছে এমসিকিউ ফরম্যাটে। যারা হোমওয়ার্ক রেগুলার করেন ওদের কাছে ফাইনাল এক্সামটা আসলে কোনো কিছুই না, নাথিং। আর সার্টিফিকেট পাবেন আপনার স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা থেকে। আর অ্যাসেসমেন্ট কিভাবে হয়? অ্যাসেসমেন্টে আপনাদের ক্লাস অ্যাটেন্ডেন্স হচ্ছে 10 মার্কস,
আর আপনাদের 8টা হোমওয়ার্ক যাবে, 5 নাম্বার করে, 40 মার্কস, ফাইনাল এক্সাম 50, টোটাল 100। আর পাস মার্ক হচ্ছে 50%। 50% আপনারা যদি রেগুলার হোমওয়ার্ক ক্লাস অ্যাটেন্ডেন্স দেন ওখানেই চলে আসে। কেউ যদি এই পার্টটা না করেন, অনেকে বলে আমি ফাইনাল পরীক্ষা দিব, আমরা উই ডু নট অ্যালাউ, কারণ এটা আমাদের ম্যান্ডেটরি পার্ট হচ্ছে 100 অ্যাসেসমেন্ট হবে। আমাদের প্রয়োজন হলে যে কোনো আপনাদের অ্যাসেসমেন্টের ডকুমেন্ট ইনস্টিটিউটে পাঠানোর প্রয়োজন আছে, যদি ওরা কখনো চায়, ওই জন্য আমরা কোনো কিছু করছি না। তো এটা ছিল আমার একটা প্রেজেন্টেশন। এখন হচ্ছে আপনাদের যদি যে কোনো ধরনের কোশ্চেন থাকে, আমি কোশ্চেনটা একটু আলাপ করতে চাচ্ছি। জি আসসালামু আলাইকুম স্যার, আমি জি, ওয়ালাইকুম আপনাদের আসসালাম আপা। 6th ব্যাচে এনরোলড হয়েছি, বাট প্রবলেম হলো যে হোমওয়ার্ক গুলো যেগুলো সেগুলো আমি টাইমলি দিতে পারছি না, বাট আমি করছি। আমি যদি একসাথে দিয়ে ক্ষেত্রে কি মার্কিং কোনো ইস্যু হবে? আহ, আমাদের এখানে আপনি তো অলরেডি স্টুডেন্ট, আমাদের এখানে আসলে যারা প্রসপেক্টিভ স্টুডেন্ট, কিন্তু সবার জন্য কি, এখন একজন স্টুডেন্ট যিনি রেগুলার ক্লাস করছেন, রেগুলার হোমওয়ার্ক জমা দিচ্ছেন, উনি আর আরেকজন হচ্ছে একদম অষ্টম নাম্বার ক্লাসের দিন গিয়ে সবগুলো একত্রে জমা দিয়েছেন, দুজনের স্ট্যাটাস তো একটু ডিফার করবেই, তাই না? মানে আই নো আপনাদের অনেকের অনেক ধরনের প্রবলেম আছে, অনেকের ছোট বাচ্চা থাকে, অনেকের এই হয়, সবই জানি, আমিও তো ঘরে থাকি, ফ্যামিলি মেম্বার, আমাদেরও সমস্যা থাকে, সব ফ্যামিলিতে থাকে। কিন্তু আমি তবুও বলবো লিস্ট একটা হোমওয়ার্ক করতে আমরা যে লেভেলের হোমওয়ার্ক দিই, ম্যাক্সিমাম 15 মিনিটস টাইম ইনভেস্ট করতে হবে, 15 মিনিট থেকে 30 মিনিট, এর বেশি না। এই 30টা মিনিট যে কোনো ভাবে পুরো সপ্তাহে একটা দিন ম্যানেজ করবেন। তা আমি রেকমেন্ড করবো আপনি একটু চেষ্টা করেন অন টাইমে দিতে। অন টাইমে দিলে আমরা 1 নাম্বার এমনিতেই দিই, সাথে হচ্ছে কোয়ালিটির উপর +4। আর অন টাইম না হলে যেটা হয়, আমরা তখন শুধু 4-এর উপরে অ্যাসেসমেন্ট করি আর কি, মানে নাম্বার 1 নাম্বার এমনিতেই বাদ করে যায়। ওকে ওকে, থ্যাংক ইউ। আমি জি, রেগুলার থ্যাংক ইউ ক্লাস, স্যার। বাট হোমওয়ার্কটা দিতে আর কি একটু ডিলে হয়ে একটু যাচ্ছে তো। চেষ্টা করেন আপা, মানে মিস করলে পরে আরেকটা যেটা হয়, অনেক সময় লাস্ট ক্লাসে গিয়ে তাড়াহুড়ো তাড়াহুড়ো হয়, অন টাইমে দিলে চাপ হয় না কোনো কিছু। জি জি, থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যদি কোনো তারপরও কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা আপনাদের কোর্স কোঅর্ডিনেটর মাহমুদ সাহেব, যিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে রেখেছেন, উনি হচ্ছে মাহমুদ, আপনারা গ্রুপের ডেসক্রিপশনে গেলেই লোগোটা দেখতে পাবেন, ইনস্টিটিউট অফ সাইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট। উনার এখানে জাস্ট মেসেজ পাঠালে হবে, যে কোনো কোয়ারি ওনাকে ফোন দিতে পারবেন। আর প্রয়োজন হলে আমাদের একটা যে ফেসবুক পেজ আছে, ওইখানেও ইয়ে করতে হবে। আমি ফেসবুক পেজ পুরোটা তো আমি প্রতিদিন একবার, দিন একবার, একবার করে হলে চেক করি, তো ওখানে আমিও দেখতে পাবো। যে কোনো কোয়ারি থাকলে জানাবেন। আর আমরা ইনশাল্লাহ 15 তারিখ ক্লাস শুরু করে দিব। আর আমরা একটু রেকমেন্ড করব যত দ্রুত সম্ভব এডমিশন নেওয়ার জন্য, একটাই কারণ, আমরা যেটা একটু আগে বলেছিলাম, একটা হার্ড কপি বই যেহেতু পাঠাই, বইটা পেতেও একটু সময় লাগে। মানে বই আপনারা বললে, ধরেন কথা কথা আজকে কেউ বললেন আমি এডমিশন নিলাম, পেমেন্ট করলাম, আমরা বইটা কিন্তু আলটিমেট দিতে পারছি রোববারে। রোববারে আমাদের এন্ডের থেকে যায়, এখন ডেলিভারি অনেক সময় সোমবারে হয়, অনেক সময় মঙ্গলবারে হয়, আবার অনেক সময় হয়ও না। আরেকটা প্রবলেম হয়, যেটা একটু আমি আপনাদেরকে বলবো, যারা এডমিশন এখন থেকে বলেও রাখতে বলছি, আপনাদের কিন্তু একটা কল দেয় যারা ডেলিভারি ম্যান, কলটা রিসিভ না করলেও আমাদের এগুলো পরে ব্যাক করে, বইগুলো নিয়ে সমস্যা হয়। আমাদেরও লস, আপনাদেরও লস, বিপক্ষে। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমরা এখানেই রাখি। দেখা হবে হয়তো ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবারে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।